বিএনপি সরকারে এলে সব দলকে সাথে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি তারেক রহমানের। মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়নের তাগিদ। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল শুরু, পরিবেশে সন্তোষ সিইসি। ৭০% মানুষ ভোট দেবে বিএনপিকে, জামাত পাবে ২৯%, জরিপের তথ্য। গুমের শিকার ২৫১ জনের এখনো সন্ধান নেই, ৩৬ জনের মরদেহ উদ্ধার। র্যাব বিলুপ্ত সহ বেশ কিছু সুপারিশ গুম তদন্ত কমিশনের। মুস্তাফিজ ইস্যুতে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ বাংলাদেশের। সরকারের সিদ্ধান্ত মেনে ব্যবস্থা নিচ্ছে বিসিবি, ক্রিকেট সংশ্লিষ্টদের সমর্থন। ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসিকিও ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের। নিউ ইয়র্কের আদালতে তোলা হচ্ছে মাদুরো দম্পতিকে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি ক্ষমতায় এলে সরকার ও বিরোধী সবাইকে নিয়ে জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হবে। সিপিবি, এবি পার্টি, গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সহ কয়েকটি দলের নেতাদের জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার গুলশান কার্যালয়ে এসব দলের নেতাদের সাথে আলাপকালে একথা জানান তিনি। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। গত কয়েকদিনের মতো সোমবার সকাল 11:30টার পর গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে পৌঁছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিন তারেক রহমানের হাতে প্রধান উপদেষ্টার শোকবাণী পৌঁছে দেন তার একান্ত সচিব খায়রুল ইসলাম। তারেক রহমানের সাথে দেখা করে বেগম জিয়ার মৃত্যুতে সমবেদনা জানান সিপিবি ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা। যারা সরকারে থাকবে, যারা বিরোধী দলে থাকবে, সবাই মিলেই দেশটাকে সামনের দিকে অগ্রসর করে নিতে হবে, সেই আশাবাদ উনি ব্যক্ত করলেন। মুক্তিযুদ্ধ আমাদের ভিত্তি এবং 90-এর গণ অভ্যুত্থান এবং 24-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা নতুন যে বাংলাদেশ, একটা কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ, সেটা গড়ে তুলতে চাই, সেই কথাটা উনি এখানে বললেন। দুপুরে গুলশান কার্যালয়ে গিয়ে সমবেদনা জানায় গণসংহতি আন্দোলনের প্রতিনিধি দল। দেশের রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, নির্বাচন, সংবিধান সংস্কার পরিষদে সেই সংস্কার প্রস্তাবগুলো গ্রহণ করা এবং তার বাস্তবায়ন, এটা একটা জাতীয় পুনর্গঠনের কাল। এই জাতীয় পুনর্গঠনের কালে আমরা ন্যূনতম জাতীয় ঐক্যমত্য রক্ষার জন্যই ওই যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় আমরা এই পুনর্গঠনকালে ঐক্য বজায় রাখব। এছাড়া জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, এবি পার্টি, লেবার পার্টি সহ বিভিন্ন দলের নেতারাও যান গুলশান কার্যালয়ে। বেগম জিয়ার মৃত্যুতে পরিবারকে জানান শোক ও সমবেদনা। অনেক বিষয়ে আলোচনা হয়েছে, সবচেয়ে ভালো লেগেছে যে আমরা দেশ রাষ্ট্র নিয়ে বেশি আলোচনা করেছি। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথে হাঁটার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির সিনিয়র নেতারা। সোমবার জিয়া উদ্যানে খালেদা জিয়ার মাজার জিয়ারতের পর তারা এসব কথা বলেন। তারেক রহমান পরিবর্তনের রাজনীতির মধ্য দিয়ে আগামীতে দেশ ও জনগণের হয়ে কাজ করে যাবেন বলেও তারা আশা প্রকাশ করেন। মোবাশ্বের আহমদের রিপোর্ট। মৃত্যুর 7 দিন পরও রাজধানীর জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতে দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষের ঢল। তাদের শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত সমাধিসৌধ। মৃত্যু হওয়ার পরে জানাজায় আসে শরীক হইতে পারি না, এই জন্য ইচ্ছা ছিল যে আমি আমার ফ্যামিলি নিয়ে আসবো, আসে দেখে যাব, কবর জিয়ারত করে যাব। আজকে আইসি তার মাকরাবাত কামনা করার জন্য, দোয়া করার জন্য, আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করে। খালেদা জিয়ারকে আমরা অনেক ভালোবাসি, এই জন্যে কবর জিয়ারত করার জন্য আমরা কুমিল্লা থেকে এসেছি। সোমবার সকাল থেকেই একে একে শ্রদ্ধা, দোয়া, মোনাজাত করেন দলের নেতাকর্মীরা। স্মরণ করেন খালেদা জিয়ার নেতৃত্বে এদেশের মানুষের ঐক্যবদ্ধ হওয়ার কথা। শহীদ জিয়া মাইনাস হওয়ার পরে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতীয়তাবাদী দলকে স্পষ্টভাবে ঊর্ধ্বে তুলে ধরেছিলেন। রাষ্ট্রপতি ছিলেন, সংগ্রাম করেছেন, জনগণের জন্য কথা বলেছেন, গণতন্ত্রের জন্য তার জীবনকে উৎসর্গ করেছেন, কোনোদিন থেমে থাকেননি। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার ইতিহাসে, বাংলাদেশের মানুষের কথা বলার ইতিহাসে একটি অনন্য নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া। নির্বাচন খুব অল্প দিনের মধ্যে, সেই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে শান্তিপূর্ণভাবে একটি নির্বাচন অনুষ্ঠিত হয় এবং গণতন্ত্রের উত্তরণের পথকে সুগম হয়। শ্রদ্ধা জানান অন্য দলের নেতারাও। প্রতিজ্ঞা করেন জাতীয়তাবাদী রাজনীতি প্রতিষ্ঠা করার। তারেক রহমানের নেতৃত্বে পরিবর্তনের রাজনীতিতে নতুন বাংলাদেশ দেখার অপেক্ষাও তাদের। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন,
নির্বাচনী পরিবেশ ভালো আছে। সকলের সহযোগিতায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে নির্বাচন কমিশন। সকালে নির্বাচন কমিশন প্রাঙ্গণে স্থাপিত আপিল গ্রহণের বুথ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। আজ থেকে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ শুরু হয়েছে, চলবে 9 জানুয়ারি পর্যন্ত। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে 2568 জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই বাছাই শেষে এর মধ্যে 726টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। সোমবার সকাল থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীদের আপিল। রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন প্রাঙ্গণে আপিল গ্রহণের জন্য 10টি অঞ্চলের 10টি আলাদা বুথ স্থাপন হয়েছে। মনোনয়নপত্র বাতিল হওয়ায় ক্ষোভ জানান সংক্ষুব্ধরা। ন্যায় বিচার পাবেন বলেও প্রত্যাশা তাদের। আমি ইনশাল্লাহ শতভাগ আশা করি যে আমি ইনশাল্লাহ এটা ফিরে পাবো, কেননা আমার তো অন্য কোনো ইয়া নাই, ঋণ খেলাপে বা অন্য কোনো টিয়া নাই। আমি খুব চেষ্টা করেছি দেওয়ার জন্য, কিন্তু ওরা আর মানবতার খাতিরে 2-1 মিনিটের জন্য তারা আমাকে আমার জমাটা নেয়নি। এই জন্য আজকে ঢাকায় এসেছিলাম আপনি প্রধান নির্বাচন কমিশনের এটা জমা দেওয়ার জন্য। এখানে জমা দেওয়ার কোনো সিস্টেম নাই। আমি আগামীকাল কোর্টে আপিল করবো। একদম 1.5 দিনের মাথায় প্রায় 5000 মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের কে স্বাক্ষর দিয়েছেন, অনেক ভালোবাসা দিয়েছেন, নিজেরাই স্বেচ্ছাসেবী হিসেবে বুথ করেছেন, ভলান্টিয়ারিং করেছেন। তো এইটার প্রতি সম্মান জানিয়ে আমরা আমাদের আইনি লড়াইটা চালিয়ে যাব। ওনারা চান, যারা স্বাক্ষর করেছেন এই প্রায় 5000 মানুষ এত অল্প সময়ে, ওনারা চান আমি যাতে নির্বাচনে কন্টেস্ট করতে পারি। তো সেই জন্য আমরা আপিল করেছি এবং আমরা আইনি প্রক্রিয়ার লড়াইটা চালিয়ে যাব। বুথ পরিদর্শন এসে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, বৈধ ও বাতিল 2 ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধেই সংক্ষুব্ধরা আপিল করতে পারবেন। যেটা গ্রহণ করা হয়েছে সেখানেও আপত্তি থাকতে পারে, কেন গ্রহণ করা হলো, আর যেটা গ্রহণ করা হয়নি কেন করা হয়নি, 2 কেনরই উত্তর আমরা আপিল নিষ্পত্তিতে দেখব। সেটা হলফনামাই হোক, 1% স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে 1% ভোটার এবং তার যাচাই বাছাইটাই হোক বা যেটাই হোক না কেন, নির্দিষ্ট কোনো কারণ এক একজনের ক্ষেত্রে এক একটা কারণ হবে। কোনো একটা নির্দিষ্ট কারণকে তো ব্যাখ্যা করা সম্ভব না, বা আমরা বলে দিচ্ছি না যে রেস্ট্রিক্ট করছি না যে এর বাইরে আমরা আপিল নেব না। আপিল করতে পারেন, সংক্ষুব্ধ ব্যক্তি যে কোনো বিষয়ে আপিল করতে পারেন। আমরা কাগজটা নেব, পরীক্ষান্তের সিদ্ধান্ত দেওয়া হবে। 3টার মধ্যে আলোচনায় আসেনি। মাননীয় প্রয়াত প্রধানমন্ত্রী ওনারটা যেহেতু ইনফ্যাকচুয়াস হয়েছে, ওইটাকে নেওয়া হয়নি, সেই সূত্রে 726টা। এর আগে সকালে আপিল গ্রহণের বুথ পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচনের পরিবেশ ভালো, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে কমিশন। উই আর ট্রাইং আওয়ার বেস্ট। দেখতেছেন তো আপনারা, এখন ধরেন যখন নমিনেশন ফাইল করে অনেক লোক গিয়ে হাজির হয়, রিটার্নিং অফিসারের ওখানে অনেক একটু ভিড় হয়, কিন্তু ইট উইল অল বি ওভার ইনশাল্লাহ। আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাল্লাহ দিতে পারবো। চিন্তা করবেন না, সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ। আগামী 9 জানুয়ারি পর্যন্ত আপিল গ্রহণ করবে নির্বাচন কমিশন। এরপর 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত এসব আপিল শুনানি করে নিষ্পত্তি করা হবে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে 70% মানুষ ভোট দিতে চায়, আর জামাতকে 19 এবং এনসিপিকে 2.6% মানুষ ভোট দিতে চায় বলে জানিয়েছে এমিরেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট। সংস্থাটি জানিয়েছে, চট্টগ্রাম ও রাজশাহীতে বিএনপি সর্বোচ্চ 74% মানুষের সমর্থনে এগিয়ে আছে এবং বরিশাল ও খুলনায় জামাতের সমর্থন বেড়ে হয়েছে 29%। পরাজয়ের আশঙ্কায় থাকা গোষ্ঠী মিথ্যা তথ্য প্রচার করে নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলেও জানালেন আলোচকরা। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জরিপের ফলাফল প্রকাশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা EASD। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনে গণমাধ্যমের সামনে জরিপের ফলাফল তুলে ধরা হয়। জাতীয় জনমত জরিপটি সারা দেশের 300টি সংসদীয় আসন থেকে মোট 20,495 জনের মতামত সংগ্রহ করা হয়েছে। জরিপের লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নারী ভোটারদের মধ্যে জনপ্রিয়তা বেশি বিএনপির। ভোটারদের 71% নারী বিএনপিকে সমর্থন করে, আর আওয়ামী লীগের মোট ভোটারের 25% জামায়াতকে ভোট দেবে বলে জানানো হয়। আপকামিং ইলেকশনে আপনি কোন পার্টিকে ভোট দিতে চান, এই জায়গায় আমরা পাই যে অলমোস্ট প্রায় 70% তারা বলে যে তারা বিএনপিকে ভোট দিতে চান।
19%-এর মতন তারা বলেন যে তারা জামাতে ইসলামীকে ভোট দিতে চান। দেন হায়েস্ট আমরা পাই হলো 5.1% যারা আদার্সকে ভোট দিতে চান। ইন্ডিপেন্ডেন্টকে ভোট দিতে চান 0.1%-এর মতন, এবং অন্যান্য জায়গাগুলো যেটা 0.1%-এরও নিচে ছিল। আপনার ভোট দিবেন না এরকমও অনেকেই বলেন, তারা ছিলেন হলো 0.2%-এর মতন। গণতন্ত্রের পথ রুদ্ধ করতে পরাজিতরা নানা ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলে অভিমত অনুষ্ঠানে উপস্থিত বক্তাদের। ঘোষণা দেওয়া হয়েছে 12ই ফেব্রুয়ারি হবে, অনেক কিছু হচ্ছে, তফসিল হয়েছে, নাম মানে নমিনেশন হয়েছে, বাতিল হয়েছে, আবার অ্যাপিল হচ্ছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু লোকের মনে কিন্তু এখনো এত সবের পরেও ওই প্রশ্নটা আছে, নির্বাচন হবে কি? মিথ্যা তথ্যের যে তথ্য একটা সন্ত্রাস হচ্ছে, আমরা মবক্রেসি বলছি, কিন্তু তথ্য যে একটা বড় রকমের সন্ত্রাস তৈরি করছে, এবং যার মাধ্যমে আপনার জনগণের গণতান্ত্রিক অধিকারকে আপনার কতগুলো প্রক্রিয়ায় সেটা আপনাকে গণতন্ত্রের একটা প্রতিবন্ধক হিসাবে আবির্ভূত হয়েছে। এটা একটা বড় রকমের শঙ্কার জায়গা। আসন্ন নির্বাচন নিয়ে সব ধরনের বিভ্রান্তি দূর করতে নির্বাচন কমিশনকে গণপ্রচার চালানোর আহ্বান জানান বক্তারা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে গুলশান কার্যালয়ে আছেন বিশেষ প্রতিনিধি মহিবুল্লাহ মুহিব। সরাসরি কথা বলবো তার সাথে। মুহিব, গুলশান কার্যালয়ে তারেক রহমানের আজকে আর কি কি কর্মসূচি রয়েছে? মিথিলা, এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসনের গুলশান যে কার্যালয়টি রয়েছে সেখানে প্রবেশ করেছেন যমুনা গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলাম। আপনি নিশ্চয়ই জানেন যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর প্রায় 7ম দিন আজকে চলছে, এবং বেলা 11:15 এখানে প্রবেশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারপর থেকে কিন্তু একে একে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন সহ ব্যবসায়ী সংগঠনের নেতারাও আসছেন, অনেক শিল্প উদ্যোক্তা। একসঙ্গে আমরা দেখেছি কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি যেটি বলেছেন যে জাতীয় নির্বাচনের আগে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক ধরনের উত্তেজনা থাকে, তো এবারে নির্বাচন কেন্দ্র করে যাতে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে স্থিতিশীলতা বিরাজ করে সেজন্য সকল দলের নেতাকর্মীদের সঙ্গে, সকল দলের শীর্ষ নেতাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন। তারই অংশ হিসাবে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন, এবং তিনিও বিভিন্ন পরামর্শ দিয়েছেন যাতে নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের উত্তপ্ত পরিস্থিতি কোনো বিশ্ববিদ্যালয় তৈরি না হয়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সেটি কিভাবে শান্ত এবং স্থিতিশীল রাখা যায় সেই বিষয়ে পরামর্শ চেয়েছেন, এবং তিনিও কিছু পরামর্শ দিয়েছেন। এর আগে আমরা দেখেছি যে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না তিনি কথা বলেছেন, তার সঙ্গে তিনি দীর্ঘ সময় বৈঠক করেছেন এবি পার্টির চেয়ারম্যান নজিবুর রহমান মঞ্জু এবং ব্যারিস্টার ফুয়াদ। তারাও কিন্তু বলেছেন যে বাংলাদেশ নিয়ে যে তারেক রহমানের পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা তিনি শেয়ার করেছেন, এবং কিভাবে একটি উন্নত এবং আধুনিক রাষ্ট্র পরিণত করা যায় বাংলাদেশকে, সেই বিষয় নিয়ে সবসময় আলোচনার দ্বার খোলা থাকবে, এই বিষয়টি সঙ্গে দুই পক্ষই একমত হয়েছেন। আমরা আরও দেখেছি যে অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে বিশেষ করে বিএনপির যে দলীয় নেতাকর্মী রয়েছেন বিভিন্ন পর্যায়ের তারাও আসছেন, এবং এখনো কিন্তু আসছেন। এখানে গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন, আমরা অপেক্ষা করছি। পরবর্তীতে সালমা ইসলাম বের হলে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন, এবং আমরা তার বক্তব্য আবার পরবর্তীতে মিথিলা আপনার মাধ্যমে দেশের মানুষকে জানানোর চেষ্টা করব। মিথিলা। মুহিব, আপনাকে ধন্যবাদ। দেশের গণতন্ত্রের মুক্তি ও অর্থনীতিতে উন্নয়নে আমৃত্যু কাজ করে যাওয়ার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা ভরে স্মরণ করল ব্যবসায়ী সমাজ। তারা বলেন 5 আগস্ট রাজনীতির পট পরিবর্তনের পর তাকে আরও অনেক বেশি প্রয়োজন ছিল দেশের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের আইকন। তিনি জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করে গেছেন গণতন্ত্রের জন্য। গোলাম ময়নুল আহসানের রিপোর্ট। গত 30 ডিসেম্বর দেশের কোটি মানুষকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন দেশের মানুষ এখনো ভারাক্রান্ত বিএনপির চেয়ারপারসন ও 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোকে বেগম খালেদা জিয়ার স্মরণে রাজধানীর হোটেলে স্মরণ সভা দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের এই আয়োজনে দেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের শীর্ষ নেতারা ছাড়াও অর্থনীতিবিদ ও ব্যাংকাররা অংশ নেন। ব্যবসায়ীরা বলছেন, বেগম জিয়া দেশের সার্বভৌমত্ব ও ঐক্যের প্রতীক। তিনি বেঁচে থাকলে লাভবান হতে পারত দেশের অর্থনীতি।
বাংলাদেশে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের যে প্রতীক, এটা একেবারে জনগণের কাছে এটা এস্টাবলিশ বেগম খালেদা জিয়া। এরকম একজন মুরব্বী, আমরা যেটাকে বলি রাজনৈতিক মুরব্বী, এই সময় এই যে আজকে দেশের যে প্রেক্ষাপটটা, এই সময় যে কি পরিমাণ ওনাকে প্রয়োজন ছিল, এটা আমরা মানে হারে হারে অনুধাবন করতেছি। দেশ পরিচালনার ক্ষেত্রে তার যে অর্থনৈতিক দর্শন যেটা ছিল, যে বেসরকারি খাতকে এগিয়ে নেওয়া, এটাই কিন্তু বিএনপি সরকার 91 সালে তাদের কিন্তু অর্থনীতিকে ঘুরিয়ে দাঁড়িয়েছেই আমাদের দেশীয় শিল্প, ব্যবসা বাণিজ্য এগুলোকে সম্প্রসারণের জন্য বেসরকারি খাতকে এগিয়ে নেওয়া যাওয়া। উনার দেশের প্রতি যে অবদান, সেটার বাহুল্যে আমরা বলি ব্যবসায়িক মহলকে কিন্তু উনার হাত দিয়ে প্রাইভেটাইজেশন, ভ্যাট আইন, ব্যাংক, আর্থিক সেবার আইন সবকিছু কিন্তু উনার হাত দিয়ে শুরু হয়। অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেন, বেগম জিয়া কখনো অর্থনীতিকে রাজনীতির সাথে মেশাতে চাননি। যে বাংলাদেশের মূল যে প্রতিষ্ঠানগুলো, সেগুলোকে উনি রাজনীতিকরণ করতে দেয় নাই। আমি এক্সাম্পল হিসেবে বলতে পারি, বাংলাদেশ ব্যাংকে কোনো রাজনীতিক অ্যাপয়েন্টমেন্ট হয় নাই কোনো সময়, সবাই জানেন, কোনো সময় যায়নি। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে কোনো সময় রাজনৈতিক অ্যাপয়েন্টমেন্ট উনি করতে দেন নাই। যেই কারণে বিএনপি যখনই ক্ষমতায় ছিল, শেয়ার বাজারে কোনো সময় প্রশ্নবিদ্ধ হয় না। বিএনপি মহাসচিব বলেন, বেগম খালেদা জিয়ার ধ্যান জ্ঞান ছিল শুধুই দেশের মানুষের কল্যাণ, আজীবন মানুষের কথাই ভেবেছেন তিনি। পতাকাটি ছিল স্বাধীনতার পতাকা, সেই পতাকা ছিল সার্বভৌমত্বের পতাকা, গণতন্ত্রের পতাকা, সেটাকে নিয়ে এগিয়ে গেছেন। আজকে আপনাদের নেতৃবৃন্দ অনেকেই ব্যবসায় সংক্রান্ত অনেকগুলো বিষয়ে তার অবদানের কথা বলেছেন। আমি শুধু এইটুকু বলতে চাই যে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করতে তার যে অবদান, সে অবদানকে কখনোই অস্বীকার করা যাবে না। তিনি কষ্ট করেছেন, জেলে গেছেন। বেগম খালেদা জিয়াকে নিয়ে রচিত কবি আল মাহমুদের কবিতা দিয়ে বক্তব্য শেষ করেন বিএনপি মহাসচিব। তোমার মুখের দিকে চেয়ে আছে বাংলার ভোরের আকাশ, এদেশের গুল্মলতা ছুতে চায় তোমার পল্লবিত আঁচল তোমার। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। গেল 16 বছরে সংগঠিত প্রায় 25% গুমের সাথে র্যাব এবং 23% গুমের সাথে থানা পুলিশ জড়িত। পাশাপাশি ডিবি, ডিজিএফআই এমনকি এনএসআইয়ের বিরুদ্ধেও গুমে জড়িত থাকার প্রমাণ মিলেছে। গুমের শিকার হয়েছেন বিরোধী দলীয় রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। র্যাব বিলুপ্তি সহ বেশ কিছু সুপারিশও দিয়েছে কমিশন। ওমর ফারুকের রিপোর্ট। বিগত শেখ হাসিনা সরকারের আমলে বহুল আলোচিত একটি বিষয় ছিল গুম। র্যাব কিংবা পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা রক্ষার ভূমিকায় থাকলেও বিগত 16 বছরে সংঘটিত গুমের বেশিরভাগের জন্যই দায়ী করা হচ্ছে বাহিনী দুটিকে। গুম কমিশন সংক্রান্ত তদন্ত কমিশনের অনুসন্ধানে উঠে এসেছে এমন চিত্র। সোমবার দুপুরে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তদন্ত কমিশন। জানানো হয়, গুমের ঘটনায় সারা দেশে 40টির মতো ডিটেনশন সেন্টারের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে র্যাবের বেশি আর সবচেয়ে বেশি আলামত ধ্বংস করেছে তারা। প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করে এসেছি যে সরকারের তরফ থেকে এই বিষয়গুলো উদ্ঘাটন করার জন্য, অর্থাৎ ভিকটিম পরিবারের ডিএনএ টেস্ট, ডিএনএ স্যাম্পল কালেক্ট করা এবং ভবিষ্যতে যাতে ওইখানে যাতে দাফন করা হয়েছে যে সন্দেহজনক স্পটগুলো আছে সেইটার সাথে ম্যাচিং করে কিনা, অর্থাৎ একটা ইনডেপথ ইনভেস্টিগেশন দরকার। গুম কমিশনের তদন্তে জানানো হয়েছে, গুম হওয়ার পর ফিরে এসেছেন এমন ব্যক্তিদের মধ্যে 75%ই জামাত শিবির কর্মী। বিএনপি নেতাকর্মীদের মধ্যে ফিরেছে মাত্র 22%। 251 জন নিখোঁজ। 1569টি অভিযোগ কমিশনের সক্রিয় বিবেচনায় ছিল, যার মধ্যে 251 জন নিখোঁজ। গুম হয়েছেন এমন 36 জনের লাশ পাওয়া গেছে। By the induction of armed forces personnel into RAB, their professionalism and efficiency have been greatly compromised. Secondly, most of them have been found to be involved in enforced disappearance and extortion. এই জন্য ওদেরকে উইথড্র করতে হবে। তাদের কাজ না আপনার সন্ত্রাসী ধরা, চোর ডাকাত ধরা, ঠিক না? তাদের কাজ হলো ক্যান্টনমেন্টে থাকবে, সেখানে প্রশিক্ষণ নেবে, যুদ্ধের জন্য তারা প্রস্তুত হবে এবং আপনার নিউ টেকনিক্স অফ ওয়ারফেয়ার এগুলো তারা রপ্ত করবে দেশে বিদেশে ট্রেনিং নিয়ে। এবং অ্যাজ পার দ্য পুলিশ অ্যাক্ট, ইট ইজ দ্য ডিউটি অফ দ্য পুলিশ
to maintain law and order in the country. র্যাব বিলুপ্তকরণ, অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার সহ বেশ কিছু সুপারিশ করেছে কমিশন। স্মৃতি ও জবাবদিহির প্রতীক হিসেবে আয়নাঘরকে জাদুঘরে রূপান্তরের সুপারিশও করা হয়েছে কমিশনের প্রতিবেদনে। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট 7 জানুয়ারি। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচন বানচালের যে কোনো চেষ্টা কঠোর হাতে দমন করা হবে। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে ব্রিফিংয়ে রাজনৈতিক দলগুলোতে ফ্যাসিস্টের দোসরদের অনুপ্রবেশ বন্ধের আহ্বান জানান তিনি। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির 19তম সভা শেষে ব্রিফিং করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। জাতীয় নির্বাচনে প্রচার প্রচারণার পাশাপাশি নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধপরিকর। বিশেষ করে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন কোনোভাবেই বিঘ্নিত না হয় সেই বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব আরোপ করছি। যারা নির্বাচন বানচাল চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন। এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলোর পারস্পরিক দোষারোপের সুযোগ যেন নাশকতাকারীরা না নিতে পারে সেজন্য সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়েছে। হুঁশিয়ার করে দেওয়া হয়, রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করলে ছাড় দেওয়া হবে না। অনেক সময় দেখা যায় যে সহযোগী শেষে ফ্যাসিস্ট এজেন্ট বা নাশকতাকারীরা যাতে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে অনুপ্রবেশ ঘটতে না পারে সেই বিষয়ে রাজনৈতিক দলগুলিকে সতর্ক থাকতে হবে। দেশ বিরোধী ষড়যন্ত্র, দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশ বিরোধী ষড়যন্ত্র অপপ্রচার রোধে নজরদারি বৃদ্ধি নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় স্বরাষ্ট্র সচিব জানান, ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় চূড়ান্ত চার্জশিট শিগগির। চার্জশিট 7 তারিখের ভিতরে অবশ্যই ইনশাআল্লাহ আমরা দিয়ে দেব। এর চূড়ান্ত প্রস্তুত হয়ে গেছে। ফাইনাল আমরা দেখাশোনা করে নিচ্ছি, জিনিসটা দেখে এটার ইনশাআল্লাহ ফাইনাল চার্জশিট চলে যাবে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, তারেক রহমানের সাথে এনএসআই প্রধানের সাক্ষাৎই প্রমাণ করে প্রশাসনের একটি অংশ বিএনপির দিকে ঝুঁকে গেছে। সোমবার সকালে আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অংশ হিসেবে এনসিপির আজাদী কর্মসূচির উদ্বোধন করে তিনি একথা বলেন। তিনি বলেন, প্রশাসনের এমন আচরণ হাসিনার সময় দেখা যেত। নতুন বাংলাদেশে এমন আচরণ বলে দেয় ভবিষ্যতে আরেকটি ফ্যাসিজমের দিকেই ধাবিত হচ্ছে দেশ। এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, দীর্ঘদিন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নির্যাতিত বিএনপি ক্রমেই জুলাই আন্দোলনের বিরোধীদের কাছে হাইজ্যাক হয়ে যাচ্ছে। প্রশ্ন রাখেন, যদি প্রশাসন বিএনপিকে সহযোগিতা করবে তাহলে নির্বাচনের দরকার কি? এর আগে ফজরের নামাজের পর আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে শহীদ ওসমান বিন হাদির কবর জিয়ারত করেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। যারা বিএনপির সাধারণ নেতাকর্মীদের হত্যার বৈধতা উৎপাদন করেছে, যেসব মিডিয়া, যেসব মাফিয়া, যেসব লুটেরা, তাদের সাথে গতকাল দেখলাম জনাব তারেক জিয়া রহমানের হাস্যোজ্জ্বল ছবি। এটি যারা দীর্ঘদিন বিএনপির নেতাকর্মীরা মাঠে থেকে লড়াই সংগ্রাম করেছে তাদের রক্তক্ষরণ করে আমরা দেখতে পাচ্ছি ক্রমশ বিএনপি হাইজ্যাক হয়ে যাচ্ছে। তাদের অফিসে এনএসআইর প্রধান গিয়ে মিটিং করলেন। বিভিন্ন প্রশাসনের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা অতি উৎসাহী হয়ে তাদের সাথে যোগাযোগ করলেন। এটা সরাসরি নির্বাচনী যে আচরণবিধি রয়েছে এটা লঙ্ঘন। তারেক রহমান নামের গোলাম হলে আবার বাংলাদেশ থেকে সকল প্রশাসনের মতন আপনাদেরকে বিদায় নিতে হবে। এজন্য আপনারা যদি গোলাম হতে হয় জনগণের গোলাম হবেন, তাহলে জীবনের মুক্তি খুঁজে পাবেন। আইপিএল টি-20 সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। আজ সোমবার মন্ত্রণালয় এ বিষয়ে সংশ্লিষ্ট সম্প্রচার মাধ্যমগুলোকে চিঠি দিয়েছে। ভারতের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএল টি-20তে মোস্তাফিজুর রহমানের খেলা নিষিদ্ধ হওয়ায় বাংলাদেশে এর সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলো। মুস্তাফিজ ইস্যুতে কঠোর অবস্থানে বাংলাদেশ। শনিবার 3 জানুয়ারি উগ্রবাদী হিন্দু ও ক্ষমতাসীন বিজেপি সরকারের চাপে এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে আইপিএলে মুস্তাফিজের চুক্তি বাতিল করে কলকাতা নাইট রাইডার্স। বিষয়টিকে সহজভাবে নেয়নি বাংলাদেশ সরকার। ক্রিকেটারদের নিরাপত্তা ইস্যুটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠায় রবিবার ভারতে টি-20 বিশ্বকাপ না খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নির্দেশনা প্রদান করেন আইন, যুব ও ক্রীড়া উপদেষ্টা
ডক্টর আসিফ নজরুল। বিসিবিও দ্রুতই বোর্ড মিটিং করে সেই নির্দেশনা মেনে আইসিসির কাছে বিশ্বকাপে টাইগারদের ভেন্যু পরিবর্তনের জন্য চিঠি প্রদান করে। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের জন্য আইসিসি কি ব্যবস্থা গ্রহণ করে সে অপেক্ষায় এখন বিসিবি। ক্রিকেটার্স যখন খেলতে যায় তখন তার মান সম্মান নিয়ে ক্রিকেট খেলে। সো আমরা সকলে যে ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাও যারা আছেন বা ইনক্লুডিং মি, আমরা এটা ভালোভাবে নেই না কখনো কোনো ক্রিকেটারকে যখন কোনোভাবে অসম্মান করা হয়, এবং এই জন্য আমরা সকলে মর্মাহত। আপনি সচিন তেন্ডুলকর বলেন, বিরাট কোহলি বলেন, সবাই কিন্তু তাদের টুইট করেছে তাদের জায়গায় যে খেলার মধ্যে একজন সর্বোচ্চ প্লেয়ার যে তার নৈপুণ্য দেখাতে পারছেন, এটা খুবই দুঃখজনক একটা ঘটনা। সেটা আমরা কেউই আসলে মেনে নিতে পারি না। বাংলাদেশ সরকার শুধু বিশ্বকাপ ভেন্যু পরিবর্তনের বিষয় নিয়েই থেমে থাকেনি। সোমবার জনস্বার্থে বাংলাদেশে আইপিএলে সম্প্রচার বন্ধের সরকারি নির্দেশনাও জারি করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে আইপিএলে সকল খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়। মুস্তাফিজ শুধু বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় না, সে একজন ব্যক্তি মুস্তাফিজ না, হি ইজ রিপ্রেজেন্টিং বাংলাদেশ ইন দ্য ইন্টারন্যাশনাল এরিনা। তো তার প্রতি যে কোনো ধরনের অসম্মান করা মানে বাংলাদেশের প্রতি অসম্মান করা, বাংলাদেশের জনগণের প্রতি অ্যাজ আ হোল অসম্মান করা। তাই এই আইপিএল বন্ধের যে পদক্ষেপ নেওয়া হয়েছে এটাকে আমরা সাধুবাদ জানাই। খেলোয়াড়দের নিরাপত্তা তো সবার আগে, এটা তো আপনাদের সবাইকে মানতে হবে, কারণ নিরাপত্তা যদি ঠিক না থাকে এই জায়গায় গিয়ে কিন্তু ভালো ক্রিকেট খেলা একটা বিরাট বিষয় হয়ে যায়। তো সেই জায়গায় আমি মনে করি যে সিদ্ধান্তটা এটা ঠিকই আছে। এখন যে সিচুয়েশন, এই সিচুয়েশন ভারত গিয়ে খেলাটা একটু অবশ্যই একটা নিরাপত্তার অভাব হবে। বিশ্বকাপ সূচিতে গ্রুপ পর্বে কলকাতায় 3টি ও মুম্বাইয়ে 1টি ম্যাচ খেলার কথা টাইগারদের। ভারতীয় মিডিয়ার দাবি, বিশ্বকাপে ভারত থেকে বাংলাদেশের 4টি ম্যাচ সরিয়ে নিলে আর্থিক ক্ষতির মুখে পড়বে বিসিসিআই। সেক্ষেত্রে বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে অন্য ম্যাচ আয়োজনের সুযোগ না পেলে সর্বোচ্চ 40 কোটি রুপি আর্থিক ক্ষতি হতে পারে ভারতের। সাইফুর রহমান চৌধুরী, বাংলা ভিশন, ঢাকা। এখন থেকে ভেনেজুয়েলা পরিচালনা করবে যুক্তরাষ্ট্র। মৃতপ্রায় দেশটিকে নতুন রূপে ফিরিয়ে আনার দায়িত্ব যুক্তরাষ্ট্রের। রবিবার এসব মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ কথামতো কাজ না করলে মাদুরোর চেয়েও ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে, এই হুঁশিয়ারিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে বিশ্বের বিভিন্ন দেশের নিন্দা ও সমালোচনা উপেক্ষা করে মাদুরো দম্পতিকে সোমবার নিউ ইয়র্কের আদালতে তোলা হয়েছে। নিকোলাস মাদুরোর মুক্তি চেয়ে বিক্ষোভে উত্তাল ভেনেজুয়েলা। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন, উই আর ইনচার্জ, অর্থাৎ ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ এখন থেকে যুক্তরাষ্ট্রের কবজায়। রবিবার ওয়াশিংটনে ফেরার আগে সাংবাদিকদের এমন বিস্ফোরক কথা বলেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভেনেজুয়েলা একটি মৃত দেশে পরিণত হয়েছে, এটি যুক্তরাষ্ট্রের অধীনে থেকে পুনর্নির্মাণ করা হবে। তেল খাতে বড় ধরনের বিনিয়োগ ছাড়া ভেনেজুয়েলাকে ফের দাঁড় করানো সম্ভব না। প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা অনুযায়ী ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ কাজ না করলে তাকে মাদুরোর চেয়ে ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে। ভেনেজুয়েলা এখন একটি মৃত দেশ, এটিকে ফের ঢেলে সাজাতে তেল কোম্পানিগুলোতে আমাদের বড় বিনিয়োগ করতে হবে। যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো যেতে প্রস্তুত, তারা সেখানে যাবে, তারা অবকাঠামো পুনর্নির্মাণ করবে, ভেনেজুয়েলা নতুনভাবে গড়ে উঠবে। ভেনেজুয়েলা থেকে নিকোলাস মাদুরোকে অপহরণ করে যুক্তরাষ্ট্র নিয়ে যাওয়ায় ওয়াশিংটনের তীব্র সমালোচনা করে আসছিলেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের হুমকির পর ডেলসি রদ্রিগেজের বক্তব্যে সুর পরিবর্তন হয়েছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে রদ্রিগেজ লিখেছেন, আন্তর্জাতিক আইনের নিয়ম মেনে যুক্তরাষ্ট্রের সাথে কাজ করতে চায় ভেনেজুয়েলা। এদিকে নিকোলাস মাদুরোকে সস্ত্রীক অপহরণের পর নিউ ইয়র্কের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার বা এমডিসি বন্দিশালায় রেখে মাদক পাচারের অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মাদুরোকে আটকের ঘটনায় মুখ খুলেছে ছেলে নিকোলাস মাদুরো গুয়েরা। দেশটির জনগণের পাশে থাকার পাশাপাশি বাবার মুক্তি চেয়েছেন। মার্কিন প্রেসিডেন্টের কর্মকাণ্ডে রাশিয়া চীনের উদ্বেগের পর বিবৃতি দিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছে। অন্যদিকে হামলার শঙ্কায় ভেনেজুয়েলার সাধারণ বাসিন্দারা সহজে বাড়ির বাইরে যাচ্ছে না। তবে নিকোলাস মাদুরো ভক্তরা রাস্তায় নেমে তার মুক্তির জন্য বিক্ষোভ করছে। যুক্তরাষ্ট্রেও হয়েছে যুদ্ধবিরোধী বিক্ষোভ। ডোনাল্ড ট্রাম্পের এ অভিযান পুরোপুরি তেলের খনি আত্মসাতের লক্ষ্যে, এমন দাবি করেছেন ডেমোক্র্যাট সদস্য জ্যাক অচিনক্লোজ। তার মতে মাদকের সাথে এ অভিযানের কোনো সম্পর্ক নেই। এ অভিযানের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন তেল কোম্পানি প্রধানদের কাছে তার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করছেন। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।
অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল। সচিবালয়ে এক ব্রিফিংয়ে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন একথা জানান। উপদেষ্টা বলেন, সরকার এটি চালু করতে সর্বোচ্চ চেষ্টা করেছে। বেশ কিছু পদ্ধতিগত ও কারিগরি আপডেট করা হচ্ছে। পরবর্তী সরকার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ব্রিফিংয়ে উপদেষ্টা জানান, নতুন 2টি অধ্যাদেশের মাধ্যমে বিমানের টিকিট কাটা নিয়ে দীর্ঘদিনের প্রতারণা ও যাত্রী হয়রানি বন্ধ হবে। অসাধু চক্র যেন আর সিন্ডিকেট করতে না পারে সেজন্য কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। তীব্র কুয়াশায় বিমানের ফ্লাইট ডাইভার্সন প্রসঙ্গে উপদেষ্টা জানান, কক্সবাজার বিমানবন্দরকে ক্যাটাগরি 3-তে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে ঢাকায় সমস্যা হলে ফ্লাইট কক্সবাজারে অবতরণ করতে পারবে। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের দাখিল করা হলফনামা যাচাই করবে দুদক। যেসব প্রার্থীর সম্পদে অসঙ্গতি পাওয়া যাবে তাদের বিরুদ্ধে সংস্থাটি ব্যবস্থা নেবে বলেও তিনি জানিয়েছেন। রিপোর্টার্স অ্যাগেইনস্ট কারাপশন র্যাকের নবনির্বাচিত কমিটির সাথে সোমবার এক মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান বলেন, কোনো প্রার্থীর সম্পদে অসঙ্গতি ধরা পড়লে তাৎক্ষণিকভাবে দুদককে জানাতে এর মধ্যে বলা হয়েছে নির্বাচন কমিশনকে। এদিকে দুদকের সংশোধিত আইনে অপরাধ স্বীকারে জরিমানা দিয়ে ক্ষমতার বিধান প্রসঙ্গে চেয়ারম্যান বলেন, দুর্নীতি আপোষযোগ্য নয়। এমন বিধান থাকলে সরকারের সাথে আলোচনা করা হবে। তিনি আরো বলেন, দুদকের নতুন গেজেটে দুর্নীতিবাজরা ছাড় পেতে পারে এমন কোনো শঙ্কা থাকলে তা নিয়েও সরকারের সঙ্গে আলোচনা করবে সংস্থাটি। দেশের জন্য বেগম খালেদা জিয়ার সংগ্রামী ইতিহাস বিশ্বে বিরল। তার এই উদারতা দেশের মানুষ যুগ যুগ ধরে স্মরণ করবে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। কক্সবাজারে বিএনপি চেয়ারপারসনের স্মরণ সভায় অংশ নিয়ে একথা বলেন সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশ, মাটি ও মানুষের জন্য কাজ করেছেন। স্বামী সন্তান হারিয়েও ফ্যাসিস্টদের চরম অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছেন। কক্সবাজারের চকরিয়া সাহারবিল ইউনিয়নে স্থানীয় বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য। ফ্যাসিবাদী সরকারের সময় গুম, খুন ও নির্যাতনের শিকার ও তাদের মা, বোন, স্ত্রীদের কান্না জমা করলে বুড়িগঙ্গার চেয়েও বেশি পানি জমা হবে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। রাজধানীর শাহিনবাগে মায়ের ডাক আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সাইফুল হক বলেন, ফ্যাসিবাদ বিরোধী লড়াই যেভাবে মানুষকে গুম, খুন ও নির্যাতন করা হয়েছে, কোনো সভ্য গণতান্ত্রিক সমাজে তা হয় না। কাউকে এভাবে গুম, ক্রসফায়ার, হত্যা, নির্যাতন, আয়নাঘরে নেয়া অবিশ্বাস্য, অকল্পনীয়। মায়ের ডাকের মতো প্ল্যাটফর্ম না থাকলে এই দেশ থেকে হাসিনার মতো ফ্যাসিস্টকে বিদায় করা যেত কিনা এখনও সন্দেহ রয়েছে বলে মন্তব্য করেন ঢাকা 12 আসনে বিএনপি মনোনীত প্রার্থী। মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি বলেন, শিক্ষিত ও মননশীল ব্যক্তি সমাজের নেতৃত্বে এলে সেটি গোটা সমাজের জন্য আশীর্বাদ। রাজনৈতিক এই যাত্রা মানুষের জন্য, পরিবর্তনের জন্য বলেও মন্তব্য করেন তিনি। ইরানে বিক্ষোভ আর প্রাণহানি অবিলম্বে বন্ধ না হলে সেখানে জোরদার হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ব্রিটিশ গণমাধ্যম দ্য টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দেশ ছেড়ে রাশিয়ায় আশ্রয়ের প্রস্তুতি নিচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে নেয়ার পরদিন ইরানকে হুঁশিয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, ইরানকে গভীরভাবে পর্যবেক্ষণে রেখেছে যুক্তরাষ্ট্র। আগের মতো বিক্ষোভকারীদের হত্যার প্রবণতা থেকে তেহরান না সরলে জোরালো হামলার হুমকি দিয়েছেন তিনি। ইরানের মুদ্রা, ইরানি রিয়েলের ব্যাপক দরপতনের জেরে শুরু হওয়া বিক্ষোভে রবিবার পর্যন্ত অন্তত 16 জন নিহত হয়েছে। এমন পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিক্ষোভকারীদের হুঁশিয়ার করে বলেছেন, চাপের মুখে নতি স্বীকার করবে না সরকার। একে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের ষড়যন্ত্র বলেও আখ্যায়িত করেছেন তিনি। এমন অবস্থায় ব্রিটিশ গণমাধ্যম দ্য টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিক্ষোভ সামাল দিতে না পারলে বিকল্প পরিকল্পনা প্রস্তুত রেখেছেন খামেনি। দাবি করা হয়েছে, নিজের উত্তরসূরি ছেলে মোস্তফা খামেনি সহ অন্তত 20 ঘনিষ্ঠজনকে নিয়ে রাশিয়ায় পালিয়ে যেতে পারেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ক্রীড়াঙ্গনে খালেদা জিয়ার অবদানের কথা শ্রদ্ধা ভরে স্মরণ করেন ক্রীড়া সংশ্লিষ্টরা। তার মৃত্যু দেশের ও খেলাধুলার জন্য অপূরণীয় ক্ষতি বলেও তারা উল্লেখ করেন। মনির হোসেন খানের রিপোর্ট। সোমবার বিকালে মোহামেডান ক্লাব প্রাঙ্গণে আয়োজিত মিলাদ মাহফিলে ক্লাবটির পরিচালক, স্থায়ী সদস্য, রাজনীতিবিদ, ক্রীড়া সংগঠক, সাবেক বর্তমান খেলোয়াড় সহ ক্রীড়াঙ্গনের মানুষের ভিড়।
মোহামেডান ক্লাবের আজীবন সমর্থক ও পৃষ্ঠপোষক ছিলেন বেগম খালেদা জিয়া। এসেছেন ক্লাব প্রাঙ্গণেও। কর্মকর্তারা স্মরণ করেছেন মোহামেডানের প্রতি তার অবদান। আজকে আমরা কতদিন পরে ভোট দেব, এই ভোটের অধিকারটা কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ারই অবদান। উনি কিন্তু এই ভোটের জন্য আন্দোলন করে গেছেন, মানুষের অধিকারের জন্য আন্দোলন করে গেছেন, মানুষের কথার অধিকারের জন্য আন্দোলন করে গেছেন। তো এই যে ওনার ত্যাগ দীক্ষা, এটা যেন আমরা ভুলে না যাই। 2003-এ আজকে ন্যাশনাল প্লেয়াররা এখানে আছে। এই ন্যাশনাল প্লেয়াররা আজকে বাংলাদেশের ঢাকা শহরে পূর্বাঞ্চলের মতো জায়গায় 5 কাঠা করে জায়গা পেয়েছে ডিউ টু বেগম খালেদা জিয়া। তো ওনার সাথে আমার সবসময় কথা হয়েছিল যে তুমি ক্লাব ধরে রাখো, ক্লাবকে কিছু করো, যা যা করা দরকার আমরা করব, আমরা ক্ষমতায় আসলে এই ক্লাবটা আমরা ডেভেলপ করব, সব কিছু করেছিল। খালেদা জিয়ার মৃত্যু দেশের ক্রীড়াঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি বলে মনে করেন ক্রীড়া সংগঠকরা। বিরোধী দলে থাকার সময়ও 2011 সালে নির্বিঘ্নে বিশ্বকাপ আয়োজনের জন্য আইসিসিকে চিঠি দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে যেই উপহারগুলো দিয়েছিলেন সেটি বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং তার চলে যাওয়ায় আমরা বাংলাদেশের শুধু ক্রীড়াঙ্গন না, বাংলাদেশ একজন অভিভাবককে হারিয়েছে। প্রায় 10 কি 11টা ভেন্যুতে একসাথে খেলা হয়েছিল, তখন বোধহয় বিরোধী দল বোধহয় হরতাল বা এমন কিছু কর্মসূচি দিয়েছিলেন। সেই সময়েও খেলার ব্যবস্থা উনি করেছিলেন, নিরাপত্তার ব্যবস্থা করেছিলেন এবং ফুটবলেরও বিশ্বকাপ যখন বাংলাদেশে এসেছিলেন উনি নিজে রিসিভ করেছিলেন। তার দেখানো পথে ভবিষ্যতে বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে খেলাধুলাকে ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি ইশরাক হোসেনের। সার্কভুক্ত দেশগুলোর মাধ্যমে যে সাফ গেমস আয়োজন হয়, সেই সাফ গেমসকে আমরা কিভাবে পুনরুজ্জীবিত করে এটার মাধ্যমে আমাদের যে এখন কূটনৈতিক টানাপোড়েন চলছে দক্ষিণ পূর্ব এশিয়ায়, সেটা নিরসনে ভূমিকা রাখা যায়, সেই চেষ্টা যেমন করা হবে। এর পাশাপাশি বাংলাদেশের জাতীয় পতাকাকে আন্তর্জাতিক যে কোনো ক্রীড়া মানদণ্ডে যাতে একটা সম্মানের সাথে দেখা হয়, আমরা যাতে সম্মানজনক জায়গায় অবস্থান করি এবং আমরা বিভিন্ন ট্রফি জিতে নিয়ে এসে দেশের মানুষকে গৌরবোজ্জ্বল একটা ক্রীড়াঙ্গন উপহার দিতে পারি, সেজন্য আমরা আমাদের রাজনীতিক বিদ হিসেবে আমাদের জায়গা থেকে এবং একজন ক্রীড়া সংগঠক হিসেবে আমাদের কাজ আমরা করে যাব ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী থাকাকালীন খেলাধুলার উন্নয়নে খালেদা জিয়ার নেয়া উদ্যোগের কথা স্মরণ করেন ক্রীড়া সংশ্লিষ্টরা। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদটা 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।